হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান বা সমন্বয়বাদ বা কবিরের অবদান ও সমন্বয়বাদ, এইভাবে টিকা আকারেও প্রশ্নটা এলে এটাই তোমাদের অ্যান্সার হবে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? মধ্যযুগে ভারতীয় ইতিহাসে কবির ছিলেন এক কিংবদন্তি সন্ত ও কবি, যিনি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও এক গভীর প্রভাব ফেলেছিলেন। চতুর্দশ পঞ্চদশ শতকে যখন ভারতীয় সমাজে হিন্দু মুসলিম ধর্মের মধ্যে বিভেদ ও সংঘাত তীব্র ছিল, তখন কবির তার অসাম্প্রদায়িক বাণী এবং সমন্বয়বাদী দর্শনের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি তৎকালীন ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং জাতিভেদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং মানবতা ও ঈশ্বরের একত্ববাদের ওপরে জোর দিয়েছিলেন। তার মূল লক্ষ্য ছিল ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের জন্য ঐক্য ও সম্প্রীতি স্থাপন করা, যা তার সমন্বয়বাদী চিন্তাধারার অন্যতম বৈশিষ্ট্য। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এখানে দেখো পয়েন্টগুলো দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এক ঈশ্বরের ধারণা। কবির বিশ্বাস করতেন যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি আল্লাহ, রাম, গোবিন্দ, হরি এই সকল নামকে একই পরম সত্তার ভিন্ন ভিন্ন প্রকাশ হিসাবে দেখতেন। তার মতে নাম বা রূপ ভিন্ন হলেও ঈশ্বরের মূল সত্তা এক। এই একত্ববাদের ওপর জোর দিয়ে তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে বুঝিয়েছেন যে তাদের উপাসনার লক্ষ্য একই, যা বিভেদ দূরীকরণে সহায়ক হয়েছিল। তিনি বলতেন, রাম রহিম এক হে, নাম ধারায় দো। তারপরে দেখো, বাহ্যিক আচরণের বিরোধিতা। কবির মন্দির মসজিদ, প্রতিমা পূজা, নামাজ, তীর্থযাত্রা, রোজা ইত্যাদি বাহ্যিক ধর্মীয় আচরণের তীব্র বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন যে এই আচরণগুলি মানুষকে প্রকৃত ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় এবং শুধুমাত্র আনুষ্ঠানিকতা তৈরি করে। তার মতে ঈশ্বর হৃদয়ের মধ্যে বাস করে এবং তাকে পাবার জন্য কোনো বাহ্যিক আচরণের প্রয়োজন নেই। এই দৃষ্টিভঙ্গি উভয় ধর্মের মানুষের মধ্যে প্রচলিত গোঁড়ামি হ্রাস করতে সাহায্য করেছিল। তারপরে বলা হচ্ছে জাতিভেদ প্রথার বিরোধিতা। কবির জাতিভেদ প্রথার কঠোর সমালোচক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সকল মানুষ সমান, কারণ তারা একই ঈশ্বরের সৃষ্টি। তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সকল ভেদাভেদকে অস্বীকার করে মানবতাকে সর্বোচ্চ স্থান দেন। তার সমন্বয়বাদী দর্শনে জাতি, বর্ণ, ধর্ম কোনো মানুষের পরিচয় হতে পারে না, বরং তার কর্ম ও শুভ বুদ্ধি তার আসল পরিচয়। গুরুত্বপূর্ণ ভূমিকা জনভাষায়। কবির তার বাণী প্রচারে তৎকালীন প্রচলিত হিন্দি ভাষা, বিশেষ করে সুধুকারী ভাষা মানে বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণ এটা ব্যবহার করতেন। এর ফলে তার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং তার সমন্বয়বাদী চিন্তাভাবনা গ্রহণ করতে সক্ষম হয়। সংস্কৃত বা ফার্সির মতো শাস্ত্রীয় ভাষার পরিবর্তে লোকভাষা ব্যবহার করে তিনি ধর্মকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসেন। তারপরে বলা হচ্ছে দেখো, প্রেম ও ভালোবাসার বাণী। কবির তার কবিতায় প্রেম ও ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তার মতে ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ হলো প্রেম এবং সকল মানুষের প্রতি ভালোবাসা। ঘৃণা ও সংঘাতের পরিবর্তে তিনি সম্প্রীতি ও সৌন্দর্য স্থাপনের কথা বলেছেন। তার বাণী ছিল পথি পরি জগমুয়া। বলছে দেখো, পণ্ডিত ভয় না
কোহ ঠাঁই অক্ষর প্রেম কা পরে সৈত পণ্ডিত হওয়া। অর্থাৎ এটা একটা হিন্দি ভাষায় লাইন, ঠিক আছে। এই প্রেমের বাণী মানুষকে একত্রিত করতে সাহায্য করে। তারপরে বলা হচ্ছে, দেখো পরের পয়েন্ট, নৈতিক মূল্যবোধের ওপর জোর। কবির সত্যবাদিতা, সততা, অহিংসা, দয়া এবং আত্মত্যাগের মতো নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে প্রকৃত ধর্মীয় জীবনযাপন করার জন্য এই গুণগুলি অপরিহার্য। তিনি বিশ্বাস করতেন যে এই মূল্যবোধগুলি সকল ধর্মেই বিদ্যমান এবং এগুলি মেনে চললে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তারপর উপসংহারে কি বলা হচ্ছে, দেখো কবির তার জীবনকালে এবং মরণোত্তর উভয় সময়ই ভারতীয় সমাজের এক অসামান্য সমন্বয়বাদী হিসাবে পরিচিত। তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং সর্বজনীন ভালোবাসার বাণী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দর্শন শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল না, বরং এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব, যা মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে উদারতা ও সহনশীলতার পথে, ভালো করে দেখো, উদারতা ও সহনশীলতার পথ দেখায়। কবিরপন্থী সম্প্রদায় আজও তাদের সমন্বয়বাদী আদর্শকে ধারণ করে চলেছে এবং তার বাণী আজও এক শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ার প্রেরণা যোগায়। কবিরের অবদান শুধুমাত্র মধ্যযুগের ইতিহাসেই সীমাবদ্ধ নয়, বর্তমান সময়ে যখন ধর্মীয় সহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তার সমন্বয়বাদী আদর্শ এক চিরন্তন প্রাসঙ্গিকতা বহন করে। পরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রথমেই ভূমিকাতে কি বলা হচ্ছে, দেখো মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে আবুল ফজল ও জিয়াউদ্দিন বার্নি ছিলেন দুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাদের লেখনী তৎকালীন রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক ধারণার এক সুস্পষ্ট চিত্র তুলে ধরে। যদিও তার ভিন্ন ভিন্ন সময়ে এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করেছেন, তবুও তাদের বিশ্লেষণ মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ধারণার বিবর্তনে মূল্যবান অবদান রেখেছে। তাদের রচনার মাধ্যমে কেবল সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিই নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতি, ন্যায় বিচার এবং শাসকের কর্তব্য সম্পর্কেও গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়। জিয়াউদ্দিন বর্নির অবদান। পরের পয়েন্ট, জিয়াউদ্দিন বর্নি ছিলেন সুলতানি আমলের একজন বিশিষ্ট ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ। তিনি তার বিখ্যাত গ্রন্থ তারিক-ই ফিরোজশাহী এবং ফতোয়া-ই জাহানদারির জন্য পরিচিত। তার রাষ্ট্রচিন্তা নিম্নলিখিত দিকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম হচ্ছে, দেখো ধর্মীয় আইনের গুরুত্ব। বারাউনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রীয় নীতি শরীয়তি, এটা শরীয়তি লিখবে, শরীয়তি বা ইসলামী আইনের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এটা শরীয়তি হবে, শরীয়তি বা ইসলামী আইনের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তার মতে সুলতানের প্রধান কর্তব্য হল ইসলামী আইনের সুরক্ষা ও প্রসার ঘটানো। তিনি ফতোয়া-ই জাহানদারিতে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র এবং শাসকের কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যেখানে শরীয়তকে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে। পরের পয়েন্ট আছে, ন্যায় বিচার এবং আদর্শ শাসক। বারাউনি ন্যায় বিচারের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। তার মতে একজন আদর্শ শাসকের অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং জনগণের প্রতি ন্যায়পরায়ণ হতে হবে। তিনি সুলতানের নৈতিক গুণাবলী যেমন ধার্মিকতা, সাহস, জ্ঞান এবং দূরদর্শিতাকে আদর্শ শাসনের পূর্ব শর্ত হিসাবে দেখেন। তারপর হচ্ছে, দেখো প্রশাসনিক নীতি। বারাউনি রাজ্যের সুষ্ঠু পরিচালনার জন্য শক্তিশালী সামরিক বাহিনী, রাজস্ব ব্যবস্থা, সুসংগঠন এবং অভিজাত শ্রেণীর ওপর
সুলতানের নিয়ন্ত্রণকে অপরিহার্য বলে মনে করতেন। তিনি সুলতানের ক্ষমতাকে ঐশ্বরিক উৎসজাত বলে মনে না করলেও তার আদেশ পালনের অবশ্যতাকে স্বীকার করেছেন। ইতিহাসের মাধ্যমে শিক্ষা। পরের পয়েন্ট, বারাউনি বিশ্বাস করতেন যে ইতিহাস শুধু অতীতের ঘটনাপুঞ্জ নয়, বরং এটি শাসকদের জন্য শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উৎস। তিনি তার ঐতিহাসিক রচনায় অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নীতি নির্ধারণের ওপরে জোর দিয়েছেন। তারপরে আবুল ফজলের অবদান, পরের অংশটা দেখো। আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান উপদেষ্টা এবং সভাকবি। তার সুবিখ্যাত গ্রন্থ আইনি আকবরী এবং আকবরনামা মুঘল রাষ্ট্রচিন্তা এবং প্রশাসনিক ব্যবস্থার এক অভূতপূর্ব দলিল। তার রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য হল, প্রথম হচ্ছে সুলয়িকুল। আবুল ফজলের রাষ্ট্রচিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সুলয়িকুল বা সর্বজনীন শান্তির ধারণা। তিনি বিশ্বাস করতেন যে শাসককে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রজার প্রতি সমানভাবে নিরপেক্ষ ও সহনশীল হতে হবে। তাই বলছে এই ধারণাটি আকবরের উদার ধর্মীয় নীতি ও দিন ইলাহির ভিত্তিতে স্থাপন করেছিল। তারপরে রাজার ঐশ্বরিক প্রকৃতি। বারাউনির বিপরীতে আবুল ফজল রাজার ক্ষমতাকে ঐশ্বরিক উৎসজাত বলে মনে করেন। তার মতে রাজা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত এক বিশেষ আলোর অধিকারী, যা তাকে প্রজ্ঞাবান এবং ন্যায়পরায়ণ করে তোলে। এই ধারণার মাধ্যমে তিনি রাজার কর্তৃত্বকে নিরঙ্কুশ প্রশ্নতীত করার চেষ্টা করেছেন। পরের পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার ও জনকল্যাণ। আবুল ফজল ন্যায় বিচারকে রাজার প্রধান কর্তব্য বলে মনে করতেন। তার মতে রাজা হলেন প্রজাদের অভিভাবক এবং তার প্রধান দায়িত্ব হল তাদের কল্যাণ নিশ্চিত করা। তিনি প্রজার সম্মতি এবং সন্তুষ্টিকে সুশাসনের গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখতেন। তারপরে আছে প্রশাসনিক কেন্দ্রীকরণ। আবুল ফজল একটি সুসংগত ও কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি আইনি আকবরীতে মুঘল সাম্রাজ্যের বিস্তারিত রাজস্ব, সামরিক এবং বিচার ব্যবস্থার বর্ণনা দিয়েছেন, যা আকবরের প্রশাসনিক সংস্কারের চিত্র তুলে ধরে। উপসংহার, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় জিয়াউদ্দিন বর্ণী এবং আবুল ফজল উভয়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তবে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। বারাউনি ধর্মীয় অনুশাসনকে রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে স্থাপন করে একটি ধর্মীয় রাষ্ট্রের ধারণাকে তুলে ধরেন, যেখানে শরীয়তি আইন ছিল সর্বোচ্চ। অন্যদিকে আবুল ফজল ধর্মীয় সহনশীলতা ও সুলয়িকুলের মাধ্যমে এক ধর্মনিরপেক্ষ ও জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণা দেন, যেখানে রাজার ক্ষমতাকে ঐশ্বরিক বলে বর্ণনা করা হয় এবং প্রজাদের সার্বিক মঙ্গল ছিল মূল লক্ষ্য। তাদের এই ভিন্নমুখী রাষ্ট্রচিন্তা তৎকালীন ভারতের রাজনৈতিক বৈচিত্র্য এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধারণার উপস্থিত প্রমাণ। তাদের লেখনীগুলি শুধু মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাকেই সমৃদ্ধ করেনি, বরং পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয়। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।